12ই ফেব্রুয়ারি সত্যিই কি নির্বাচনটা হচ্ছে বাংলাদেশে? সেনা প্রধান হিসাবে ওয়াকার কি চাইছেন নির্বাচন হোক বাংলাদেশে? অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা দর কষাকষিতে যেতে চাইছেন সেনাপ্রধান। ওয়াকার থেকে শুরু করে যে সমস্ত জেনারেলরা এখন তাদেরকে নিরাপদ বলে ভাবছেন, নতুন সরকার ক্ষমতায় আসলে তারা নিরাপদে থাকবেন কিনা বা নিরাপদে থাকতে পারবেন কিনা সেই বিষয়টা এখন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন তো? জানি আপনি জানেন, তাও বললাম। 12ই ফেব্রুয়ারি সত্যিই কি নির্বাচনটা হচ্ছে বাংলাদেশে? সেনা প্রধান হিসাবে ওয়াকার কি চাইছেন নির্বাচন হোক বাংলাদেশে? এই বিষয়টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াকার এবং তার সেনা ঠিক কি চাইছে বাংলাদেশে তার উপরে নির্ভর করছে। আসলে 2025 সালে ওয়াকারুজ্জামান তো দফায় দফায় বলে এসেছেন তার বাহিনী ব্যারাকে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছে। সেনার ব্যারাকে ফেরার কথা কখনো তিনি মে মাসে বলেছেন, কখনো তিনি ফেব্রুয়ারিতে বলেছেন, এমনকি 2025-এর শেষের দিকে নভেম্বরেও একই কথা বলেছেন যে সেনা ব্যারাকে ফেরার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। আসলে ওয়াকার নিজে চাইছেন সেনাকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু কেন? কারণ ওয়াকার হয়তো এটা বোঝাতে চাইছেন আপনারা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করুন, দেখুন পারেন কিনা। মানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা দর কষাকষিতে যেতে চাইছেন সেনাপ্রধান, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওয়াকারের এই ধরনের দর কষাকষিতে নিয়ে যাওয়ার পিছনে বা দর কষাকষির পিছনে একটা যুক্তি বা কারণ রয়েছে। কি বলুন তো? আসলে সেনাবাহিনীর ভিতরে বাইরে সেনা কর্তাদের নিয়ে যে ধরনের তদন্ত চলছে, মানে সেনার একেবারে জেনারেল পদমর্যাদার অফিসার থেকে শুরু করে সাধারণ সেনা সদস্যদের বিরুদ্ধে একের পর এক তদন্ত হচ্ছে। কখনো সামরিক আদালত, কখনো বা বেসরকারি আদালতে তদন্তের জন্য হাজিরা দিতে হচ্ছে এই সমস্ত সেনা আধিকারিক। আবার অনেক সময় সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হচ্ছে। সেনার কোন কোন আধিকারিককে জেলে ঢোকাতে হবে, শাস্তির ভয়ে সেনার কোন কোন আধিকারিকরা সীমান্ত পেরিয়ে পালাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ ছাড়ছে, এই সমস্ত একাধিক বিষয়ে একেবারে জেরবার বাংলাদেশ সেনা। এই পরিস্থিতিতে সত্যিই যদি নির্বাচন হয় 12ই ফেব্রুয়ারি এবং নির্বাচনের পরে যদি একটা নতুন সরকার ক্ষমতায় আসে, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সামাল দিতে পারবে কিনা সেনা, সেই বিষয়টা নিয়ে দোলাচালে রয়েছেন ওয়াকারুজ্জামান। আসলে ওয়াকার থেকে শুরু করে যে সমস্ত জেনারেলরা এখন তাদেরকে নিরাপদ বলে ভাবছেন, নতুন সরকার ক্ষমতায় আসলে তারা নিরাপদে থাকবেন কিনা বা নিরাপদে থাকতে পারবেন কিনা সেই বিষয়টা এখন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশ সেনা বাংলাদেশে পাকিস্তান সেনার মতো একটা মডেল এস্টাবলিশমেন্ট করতে চাইছে, যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। আসলে বাংলাদেশের রাজনীতি যত বেশি অস্থির হবে ততই বাড়বে সেনার ভূমিকা। এমনও তো হতে পারে এই অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে সেনা নিজেই, তারপর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ওয়াকার বোঝাতে চাইবেন সেনার সাহায্য ছাড়া বাংলাদেশ অচল। ইউনূসের পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশে ব্যর্থ। বাংলাদেশে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? কারণ তারেক রহমান দেশে ফিরলে বিএনপি শিবির যে এইভাবে চাঙ্গা হয়ে উঠবে সেটা কিন্তু ওয়াকারের ধারণার বাইরে ছিল। কারণ ওয়াকার বুঝতেই পারেননি 17 বছর দেশের বাইরে কাটিয়ে ফিরেও বিএনপি নেতৃত্ব এইভাবে আপন করে নেবেন তারেক রহমান। কারণ 2025 সালের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তো তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি ওয়াকারের সেনা। 2024 সালের 5ই অগাস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সময় ব্রাত্য ছিল জামাতে ইসলামী, হেফাজতে ইসলামীর মতো দলগুলো। আওয়ামী লীগের সময় ব্রাত্য থাকা দলগুলো ওই 2024-এর 5ই অগাস্ট প্রথম রাজনীতির মূল ধারায় আসে বা তাদেরকে নিয়ে আসেন ওয়াকার। অর্থাৎ 5ই অগাস্টের পরে ওয়াকারের সরাসরি রাজনীতিতে অবদান বলা যেতেই পারে। বলা যেতে পারে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদেরকে রাজনীতির মূল ধারাতে নিয়ে এসে
রাজনীতিকে ধর্মের সঙ্গে গুলিয়ে অন্য দলগুলির সঙ্গে মিলিয়ে রাজনীতি করতে বাধ্য করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সামাজিক রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, পাকিস্তান মডেল তৈরি হচ্ছে, আর পাক মডেল বাংলাদেশে এই মুহূর্তে কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশ সেনাপ্রধান। আদতে তার কি লাভ হবে সেটা তিনি ভালো জানেন। বাংলাদেশের 90-এর দশকের গণ আন্দোলনের পরে বিপুল সমর্থন নিয়ে জামাত রাস্তায় ছিল। তারপর একটা জোটের রূপরেখা তৈরি হয়, কিন্তু সেই জোটের রূপরেখায় বিএনপি, আওয়ামী লীগ বা সেই সময়ের শক্তিশালী বাম দলগুলোকে কিন্তু তারা অন্তর্ভুক্ত করে। তার মানে এটা পরিষ্কার, বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ দ্বিদলীয় ব্যবস্থা চলছিল, যেটা সেই ব্যবস্থা বরাবরই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু 5ই অগাস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন উপাদান যোগ করেন ওয়াকারুজ্জামান। তার পরিকল্পনা ছিল, অর্থাৎ ওয়াকারের পরিকল্পনা ছিল, খালেদা জিয়া তিনি জেল থেকে মুক্ত হবেন এবং মুক্ত হওয়ার পরই তাকে 2025-এর জানুয়ারিতে লন্ডনে পাঠিয়ে দিলেন ওয়াকার চিকিৎসার জন্য। চিকিৎসার পরে খালেদা জিয়াকে তিনি দেশে ফেরার অনুমতি দিয়েছেন ঠিকই, বা দেশে ফিরতে দিয়েছেন ঠিকই, কিন্তু খালেদা জিয়ার কোনো সভা সমাবেশের অনুমতি দেননি ওয়াকারুজ্জামান। অর্থাৎ খালেদা জিয়া তার মুখে লাগাম দিয়েছিল বাংলাদেশের সেনা, প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে লাগাম দেওয়া হয়েছিল। ফলে 5ই অগাস্টের পরে বা 5ই অগাস্টের ঘটনা নিয়ে কোনো মন্তব্য কখনোই করতে দেখা যায়নি বেগম জিয়াকে। এমনকি তারেক রহমানকে দেশে ফেরার অনুমতি দেওয়াও কিন্তু ছিল না ওয়াকারের পরিকল্পনায়। ওয়াকার চাইছিলেন না তারেক রহমান দেশে ফিরুন। তার জন্য দেশে ফিরতে বা দেশে ফেরার জন্য সেনার যে গ্রিন সিগন্যাল পেতে প্রায় 1 বছরের বেশি সময় লেগে যায় তারেক রহমানের। কারণ ওয়াকার চাইছিলেন দিগ্ভ্রান্ত বিএনপি, জামাত এবং এনসিপিকে নিয়ে বাংলাদেশে নির্বাচন হোক। তারপর ওয়াকার পর্যবেক্ষণ করে দেখবেন নতুন সরকার বাংলাদেশে ঠিক কতটা শান্তি নিয়ে আসতে পারছে। যদি বাংলাদেশে শান্তি ফিরে না আসে, তারপর সেনা আবার একটা মডেল সাজাবে, ঠিক পাকিস্তানের ফর্মুলায়। ওই পরিকল্পনাটাই কিন্তু ছিল ওয়াকারের। এমনকি 5ই অগাস্টের পরে সরকারে যে জায়গা পাবে ছাত্ররা, এই ধারণা বা মডেলও কিন্তু তৈরি করেছিলেন সেনাপ্রধান। ওয়াকার খুব ভালো করেই জানেন বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিপদে পড়বেন। কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাসের পর মাস সেনা সদনে গিয়ে ওয়াকারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। একটা দ্রুত নির্বাচনের জন্য সেনাকে পাশে চেয়েছিল বিএনপি, কিন্তু ওয়াকার সেই সময় দেন। বিএনপির সবথেকে বড় দরকার ছিল তারেক রহমানকে দেশে ফেরাতে সেনার সমর্থন, কিন্তু সেই সমর্থন ওয়াকার দেননি। ওয়াকার খুব ভালো করেই জানেন নির্বাচনের পরে যে কোনো পালাবদলেই তিনি বিপদে পড়বেন। আসলে ওয়াকার চাইছিলেন শেখ হাসিনাকে কৌশলে দেশ থেকে সরিয়ে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে বাংলাদেশে, এবং তার জন্য তিনি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের সেনা সদনে ডেকে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু ওয়াকারের সেই পরিকল্পনা কোনোভাবে ফাঁস হয়ে যায়। তখন ওয়াকার আর আওয়ামী লীগের জন্য কোনো স্পেস বা জায়গা তৈরি করেন। তখন তিনি কি করলেন? বরং জুলাই পদযাত্রার সময় এনসিপি সদস্যদের সেনা গাড়িতে করে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসলেন, আর আওয়ামী লীগ সমর্থকদের মেরে এটা প্রমাণ করলেন তিনি আসলে কাদের সঙ্গে রয়েছেন বা কাদের সঙ্গে থাকতে তিনি বাধ্য হচ্ছেন। তাহলে ওয়াকার এখন কেন ক্ষমতার পালাবদল করতে দেবেন? কি চাইছেন তিনি? 2024-এর অক্টোবরে মানবাধিকার সংগঠনগুলো হিসাব করে বলেছিল 2024-এর 9ই অগাস্ট থেকে 2025-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে বিচার বহির্ভূত হত্যার কারণে। কিন্তু গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে 40 জন বিচার বহির্ভূতভাবে যাদের মৃত্যু হয়েছে বা যারা হত্যার শিকার হয়েছিলেন, তাদের বেশিরভাগেরই সেনা হেফাজতে মৃত্যু হয়। দেখুন, গণ অভ্যুত্থানের পরে বা জুলাই অগাস্টের আন্দোলনের সময় থেকে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। যাদের মৃত্যু হয়েছে তারা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক বা তারা সাধারণ মানুষ। কিন্তু এত মৃত্যুর দায় কে নেবে? তলে তলে এত রাজনীতি করে এই মৃত্যুর দায় কি নেবেন ওয়াকারুজ্জামান, নাকি সেফ এক্সিট করবেন? ঠিক যেমনভাবে দর কষাকষির মাধ্যমে সেনার জেনারেল পর্যায়ের অফিসারদের একাংশকে তিনি সেফ এক্সিট দিয়েছেন,
এই মাত্র কয়েক মাস। এখন দেখা যাক জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক কী করেন। উত্তর অবশ্যই সময়। নজর রাখুন আটলাস নিউজ।